চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমরা কথা বলছি ২০২৬ সালের জানুয়ারি মাস নিয়ে। এমন একটা সময় যখন ভারত এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে, আর অন্যদিকে দেশের ভেতরেই চলছে এক বিরাট অস্থিরতা। এই দুই বিপরীত ছবিকেই আমরা পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব। দেখুন, ছবিটা ঠিক কীরকম। একদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি আর সামরিক শক্তিতে এক নতুন উচ্চতায় পৌঁছানো, আর ঠিক তার উল্টো দিকে দেশজুড়ে সামাজিক অশান্তি আর অর্থনীতির কিছু বেশ চিন্তার সংকেত। মনে হচ্ছে যেন একই দেশ, কিন্তু দুটো আলাদা বাস্তবতায় বাস করছে। তো চলুন প্রথমে ভালো দিকটা দিয়েই শুরু করা যাক। দেখি ভারত কিভাবে বিশ্বমঞ্চে নিজের জায়গাটা আরও পাকা করে নিচ্ছে। ভাবুন তো, দীর্ঘ ১৮ বছরের দরকষাকষির পর ২৭শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সাথে যে মুক্ত বাণিজ্য চুক্তিটা হলো, তাকে এমনি এমনি মাদার অফ অল ডিলস বলা হচ্ছে না। এটা ভারতের জন্য শুধু একটা অর্থনৈতিক সাফল্য নয়, এটা একটা বিরাট ভূ-রাজনৈতিক জয়ও বটে। আর এই চুক্তির আসল মজাটা হলো এই স্লাইডে। দেখুন একবার শুল্ক কমার হারটা। গাড়ির ওপর শুল্ক ১১০% থেকে সোজা ১০%, ওয়াইনের উপর ১৫০% থেকে কমে ২০-৩০%। এর মানেটা কিন্তু বিশাল। এই চুক্তির ফলে ভারত প্রায় ২০০ কোটি মানুষের একটা বিরাট বাজারে ঢুকে পড়ছে, আর আমেরিকা বা চীনের উপর বাণিজ্যিক নির্ভরতাও অনেকটাই কমাতে পারছে। কিন্তু প্রশ্ন হল, এই যে এত বড় অর্থনৈতিক শক্তি, তাকে সুরক্ষিত রাখা হচ্ছে কিভাবে? আসলে অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি ভারতের সামরিক শক্তিও কিন্তু এখন এক অন্য স্তরে পৌঁছে গেছে। মে ২০২৫-এর অপারেশন সিন্দুর দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণটাই পুরোপুরি বদলে দিয়েছে। মাত্র ৮৮ ঘণ্টার আকাশ যুদ্ধে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ৯টা জঙ্গি লঞ্চপ্যাড গুড়িয়ে দেয়। কিন্তু আসল চালটা ছিল অন্য জায়গায়। ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়, আর তার মাধ্যমে একটা খুব স্পষ্ট বার্তা দেয়, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর যদি কারোর কোনো সন্দেহ থাকে, তাহলে এই স্লাইডটা দেখুন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৬ বলছে ভারত এখন বিশ্বের চতুর্থ সামরিক শক্তি, আর অন্যদিকে পাকিস্তান ৯ নম্বর থেকে সোজা ১৪ নম্বরে নেমে গেছে। ক্ষমতার এই বদলটা এখন আর কারও বুঝতে বাকি নেই। কিন্তু মুদ্রার তো একটা উল্টো পিঠও থাকে, তাই না? বাইরের এই সাফল্যের আড়ালে দেশের ভেতরে কিন্তু কিছু গভীর ফাটল দেখা যাচ্ছে, যা ভারতের এই এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এই সমস্ত বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে ইউজিসির একটা নতুন নিয়ম, ইকুইটি রেগুলেশনস ২০২৬। উদ্দেশ্যটা বেশ ভালো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতিগত বৈষম্য কমানো। কিন্তু এই নিয়মকে ঘিরেই এখন দেশজুড়ে প্রতিবাদের ঝড়। এই নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেমন সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটা ইকুইটি কমিটি বানাতে হবে, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করতে হবে, এমনকি ক্যাম্পাসে নজরদারির জন্য ইকুইটি স্কোয়াডও থাকবে, আর নিয়ম না মানলে সোজা ফান্ড বন্ধ, এমনকি স্বীকৃতিও বাতিল হয়ে যেতে পারে। কিন্তু ছাত্রছাত্রীরা ভয়টা পাচ্ছে কেন? লখনৌ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের এ কথাটা শুনুন। তারা এটাকে কালো আইন বলছে। তাদের আসল ভয়টা হলো এই আইনের অপব্যবহার করে সাধারণ ক্যাটেগরি ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতে পারে। আর এই বিতর্কটা কিন্তু শুধু ক্যাম্পাসেই আটকে নেই, এর আঁচ রাজনীতিতেও পড়েছে। সবর্ণা আর্মির মতো সংগঠনগুলো দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে। এমনকি সিটি ম্যাজিস্ট্রেট, জিএসটি ডেপুটি কমিশনারের মতো বড় সরকারি অফিসার্সরাও পদত্যাগ করছেন। শুধু তাই নয়, শাসক দলের ভেতরেও বিভেদ তৈরি হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, কংগ্রেসের মতো প্রধান বিরোধী দলগুলো এই ইস্যুতে একদম চুপ। সামাজিক অস্থিরতার পাশাপাশি ভারতের সামনে আরও একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেটা হল অর্থনীতি। সামনেই বার্ষিক বাজেট, আর তার ঠিক আগে অর্থনীতির কিছু সূচক কিন্তু বেশ চিন্তায় ফেলার মতো। প্রথম চিন্তার কারণ হল নমিনাল জিডিপি গ্রোথ। এটা কমে দাঁড়িয়েছে ৮%। ভাবুন, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম, আর সরকার আশা করেছিল 10.1%। সমস্যাটা হল, সরকারের বাজেটের সব হিসাব নিকাশ কিন্তু এই নমিনাল জিডিপির ওপর ভিত্তি করেই হয়।
দ্বিতীয় সমস্যাটার নাম ট্যাক্স বয়েন্সি। সহজ কথায় বললে দেশের আয় যে হারে বাড়ছে, সরকারের ট্যাক্স আদায় সেই হারে বাড়ছে না। লক্ষ্য ছিল 1.1, কিন্তু আদায় হচ্ছে মাত্র 0.6। মানে সোজা কথায় সরকারের কোষাগারে প্রত্যাশার থেকে অনেক কম টাকা ঢুকছে। আর ৩ নম্বর আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হল বেসরকারি বিনিয়োগ। সরকার অনেক চেষ্টা করা সত্ত্বেও বড় বড় কোম্পানিগুলো এখনও বাজারে টাকা ঢালতে দ্বিধা করছে। বিনিয়োগ এখনও মহামারীর আগের অবস্থায় ফেরেনি। এটা কিন্তু অর্থনীতির ওপর এক ধরনের আস্থার অভাবকেই তুলে ধরে। তো এই রকম একটা জটিল পরিস্থিতিতে এবারের কেন্দ্রীয় বাজেটটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বাজেটে একদিকে যেমন বিশ্বশক্তি হওয়ার স্বপ্ন, তেমনি অন্যদিকে দেশের ভেতরের সমস্যাগুলো সামলানোর একটা কঠিন চ্যালেঞ্জ থাকবে। চলুন আগামী কয়েকটা দিনের দিকে একবার চোখ রাখা যাক। ২৮শে জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ২৯শে জানুয়ারি আসছে অর্থনৈতিক সমীক্ষা, আর সবার নজর থাকবে ১ ফেব্রুয়ারির দিকে, যেদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভারত যে কিনা বিশ্বমঞ্চে এক জড়িয়েন, সে কি নিজের ভেতরের এই ভাঙা জমিটাকে জুড়তে পারবে, নাকি এই ফাটল আরও চওড়া হবে? ভারতের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তার উত্তর হয়তো এবারের বাজেটেই লুকিয়ে আছে।